কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা বা গণপরিষদ নামেও পরিচিত। ব্যাকগ্রাউন্ড: 1934 সালে এম.এন. রয় প্রথম আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এ সংবিধান সভার ধারণা দিয়েছিল। প্রশ্ন দেই যে সংবিধান সভার প্রথম ধারণা কে দিয়েছিল? অ্যান্সার হবে এম.এন. রয়। সেকেন্ড হচ্ছে দ্য ডিম্যান্ড ওয়াজ টেকেন আপ বাই দ্য কংগ্রেস পার্টি। কংগ্রেস পার্টি এই সংবিধান সভা একটা গঠন করতে হবে, এই যে ডিম্যান্ড, এটা করেছিল কবে? 1935 সালে, অ্যাজ অ্যান অফিসিয়াল ডিম্যান্ড। তাদের দলীয় ভাবে একটা অফিসিয়াল ডিম্যান্ড করেছিল, অবশ্যই ব্রিটিশদের কাছে। ব্রিটিশরা অ্যাকসেপ্ট করেছিল এটাকে অগাস্ট অফার 1940 সাল। এটাও কিন্তু এমসিকিউতে থাকে যে সংবিধান সভার প্রস্তাব অ্যাকসেপ্ট ব্রিটিশ সরকার কোন অ্যাক্টে বা কিসে করেছিল? অ্যান্সারটা আগস্ট অফার 1940 সাল হবে। এরপরে হচ্ছে আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946, অর্থাৎ কার আন্ডারে এই সংবিধান সভাটা গঠন হয়? এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্সার হবে ক্যাবিনেট মিশন। তো 1946 সালের ক্যাবিনেট মিশন যে প্ল্যান, এটা ইতিহাস থেকে এর ব্যাকগ্রাউন্ডটা জানবে যে লেবার পার্টি জয় হওয়ার ফলে তাদের এজেন্ডাই ছিল, বা তার আগে থেকে বলে আসছিল যে আমরা যদি ইংল্যান্ডে ক্ষমতা পাই তাহলে ঔপনিবেশিক দেশগুলোকে ঔপনিবেশিক শাসন মুক্ত করে দেবো, তো স্বাধীনতা দেবে। সেই কথা মতো তারা জিতে যাওয়ার ফলে ভারতকে স্বাধীনতা দেওয়ার একটা স্টেপ হিসেবে সংবিধান তৈরি করা খুব প্রয়োজন ছিল বলে সংবিধান সভাটা কিন্তু পাঠায়, ক্যাবিনেট মিশন পাঠায়। তার উদ্দেশ্য ছিল সংবিধান সভা গঠন করে সংবিধান তৈরির পথটা শুরু করা। তো ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারেই কিন্তু এটা ফরমেশন হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং ইলেকশন, একটা ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে, সেটা ইনডাইরেক্ট ইলেকশন, লাস্ট পয়েন্টে এখানে লেখা আছে। তো একটা ইলেকশন হয়েছিল যার মাধ্যমে সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়েছিল। ব্র্যাকেটে একটু সহজ ভাষায় লেখা আছে, প্রশ্নটা যেভাবে দিই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড অন দ্য রেকমেন্ডেশন অফ, কার রেকমেন্ডেশন? এটা গঠন হয়েছিল ক্যাবিনেট মিশন, যেটা ভিজিট করেছিল ইন্ডিয়াতে কবে? 1946 সালে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ইতিহাস এবং পলিটি দুটোর জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দ্য মেম্বার্স অফ দিস অ্যাসেম্বলি আর ইলেক্টেড। এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা ইলেক্টেড হয়েছিল কিভাবে, ডাইরেক্ট ইলেকশন না ইনডাইরেক্ট ইলেকশন। ডাইরেক্ট ইলেকশন বলতে সাধারণ মানুষ সরাসরি যাকে ভোট দেয়, যেমন হচ্ছে এমএলএর ভোট, লোকসভার এমপির ভোট, পঞ্চায়েত বডির যে মেম্বারদের ভোট, এগুলো ডাইরেক্ট ইলেকশন। আর ইনডাইরেক্ট ইলেকশন বলতে প্রথমে নির্বাচিত হলো ডাইরেক্ট, এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা আবার যদি ভোট দিয়ে কাউকে নির্বাচিত করে, যেমন প্রেসিডেন্টকে নির্বাচন করে কারা? এমএলএরা ভোট দেয়, এমপিরা ভোট দেয়। রাজ্যসভার সদস্য বা এমপিদের ভোট দেয় এমএলএরা, তো তারা একবার ডাইরেক্ট ইলেকশন নির্বাচিত হয়েছে, তারপরে তারা ভোট দিচ্ছে। তো এইভাবে যে নির্বাচন, সেটাকে ইনডাইরেক্ট ইলেকশন বলা হয়। তো এখানে কারা ভোট দিয়েছিল? বাই দ্য মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, প্রাদেশিক সরকার আর কি, প্রাদেশিক সভা গঠন করা হয়েছিল। এখন যেমন বিধানসভা আছে, তো 1946 সালে ক্যাবিনেট মিশনের আসার ফলে সংবিধান সভা গঠনের আগে কিন্তু একটা আরও একটা ভোটের মাধ্যমে বিভিন্ন প্রদেশে প্রাদেশিক সভা গঠন করা হয়েছিল। তো তার মেম্বার যারা নির্বাচিত হয়েছিল তারাই কিন্তু ভোট দিয়ে সংবিধান সভার সদস্যদের নির্বাচন করে। এইভাবে ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে হয়। বাই দ্য মেথড অফ এ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এর বাংলা হচ্ছে যে সমানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই কারণে বলা হয় যে ওই মেম্বার আমরা এমএলএর সাথে তুলনা করতে পারি, যে এমএলএ ভোট দিলে একটা কাউন্ট করা হয় না, সেই এমএলএ গড়ে ওই প্রদেশে বা ওই রাজ্যে কতজন মানুষকে প্রতিনিধিত্ব করছে বা কতজন ভোটারকে প্রতিনিধিত্ব করছে, অ্যাকচুয়ালি মানুষকে, কতজন মানুষকে প্রতিনিধিত্ব করছে, সেইটা কিন্তু ভোটের সংখ্যা হিসেবে কাউন্ট হয়। এটা প্রেসিডেন্ট নোটে খুব ভালো করে তোমরা পড়বে। একটা এক্সাম্পল ছোট্ট দিতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 294 বিধানসভা কেন্দ্র, রাউন্ড ফিগার 300টা আমরা ধরলাম, আর জনসংখ্যা 9 কোটি ধরলাম, রাউন্ড ফিগারে 9 কোটি প্লাস আছে। এখন ডিভাইড করলে কত দাঁড়ায়? 9 কোটি বাই 300। এবার ওইটাকে 1000 দিয়ে ভাগ করে ছোট করা হয়। তো এইভাবে যে এক একজন গড়ে কতজনকে প্রতিনিধিত্ব করছে সেটাই কিন্তু ভোট হিসেবে কাউন্ট হয়। তাহলে এটা যে বাই টোটাল পপুলেশন বাই টোটাল নাম্বার অফ এমএলএস, তো এই বাই মানেই অনুপাত, তাই এখানে বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন।
এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তো এই সম্বন্ধে আরও ডিটেলস কিন্তু পরে জানবে। এখন এটাই জেনে রাখবো যে বাই দ্য মেথড অফ এ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট এটা একটু ডিটেলসে জানার বিষয় আছে। শর্টে যদি বলা যায় যে প্রেসিডেন্টের যেভাবে নির্বাচন হয় বর্তমানে, সেখানে একবার ভোট দিয়ে একাধিক জনকে আর কি ভোট দেওয়া যায়। যে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তো তিনজনকে ভোট দিতে পারবে, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন করে। তো কাউন্টিংয়ের সময় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড করে কাউন্টিং হবে। একটা মিনিমাম ভোট পেতে হয় 50% +1 যতগুলো ভোট পড়বে। তো প্রথম রাউন্ডে 50% +1 টোটাল ভোটে যদি কেউ না পায়, তাহলে সব থেকে যে কম থাকে এলিমিনেট করে আবার সেকেন্ড রাউন্ড হয়। কিন্তু সেকেন্ড রাউন্ডে যেহেতু আর ভোট হচ্ছে না বা থার্ড রাউন্ডে ভোট হচ্ছে না, একটা ভোট দিয়েই কিন্তু কয়েকটা রাউন্ড হচ্ছে সিঙ্গেল ভোট দিয়ে। তো এটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তো বলা হলো যে আনুপাতিক আর কি, যে টোটাল জনসংখ্যা বাই রিপ্রেজেন্টেটিভস টোটাল। তো এই মোটামুটি। নেক্সট হচ্ছে ফ্যাক্টস। কিছু তথ্য এখান থেকে জানার আছে, সবগুলো ইম্পর্ট্যান্ট। 1 নম্বর হচ্ছে যে সংবিধান সভার সদস্য প্রথমে কতজন ছিল? 389। এবং এর মধ্যেই তখন কিন্তু ঔপনিবেশিক যে ভারত, তার এলাকাকে দুটি ভাগে মেনলি ভাগ করা যায়। এক হচ্ছে ডাইরেক্ট ব্রিটিশ রুলড, ব্রিটিশ শাসিত রাজ্য, যেগুলোকে ব্রিটিশ ব্রিটিশ প্রভিন্স বলা যেতে পারে। এবং বাকিগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট, অর্থাৎ রাজা। তখনকার সময় যে অনেক ছোট ছোট রাজ্য ছিল, যেমন হায়দ্রাবাদ বা কাশ্মীরের মতো, তো ছোট ছোট রাজ্য ছিল। তো এইসব রাজ্যগুলোকে, ছোট বড় সব রকমই ছিল, তো অনেকগুলো রাজ্য ছিল যেগুলো রাজারা শাসন করতো। তো সেগুলো তারা ব্রিটিশদের অনুগত হয়েই আর কি শাসনটা করতো, ব্রিটিশদের বাইরে যেত না। ব্রিটিশদের বাইরে গেলে তারা বিভিন্নভাবে সেটাকে হস্তগত করতো। যাই হোক, তো এর দুই ধরনের আর কি রাজ্য ছিল। এক হচ্ছে ডাইরেক্ট ব্রিটিশ শাসিত রাজ্য, এবং অন্যগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট, রাজা চালিত রাজ্য। তো এই দুই ধরনের থেকে দুইভাবে আর কি নির্বাচিত মেম্বারগুলো হয়েছিল। ব্রিটিশ শাসিত যে রাজ্য, সেগুলো থেকে নির্বাচন হয়েছিল। আর যেটা রাজাদের রাজ্য ছিল প্রিন্সলি স্টেট, সেগুলো থেকে কিন্তু নির্বাচন হয়নি, নমিনেট হয়েছিল। তো 389-এর মধ্যেই 292 জন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেটস রাজ্য থেকে, তা ব্রিটিশ শাসিত রাজ্য থেকে ছিল। এবং 93 জন ছিল প্রিন্সলি স্টেট থেকে। এটা নমিনেট হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে প্রিন্সলি স্টেট থেকে। তাহলে 292 আর 93 যোগ করলে হয় 385। তা 389, এখনও 4 জন বাকি থাকলো। তো এই 4 জন ছিল চিফ কমিশনার্স প্রভিন্স ছিল। যেমন আমরা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে তুলনা করতে পারি, ওই রকম চিফ কমিশনার্স 4টা প্রভিন্স। দিল্লি, মনে রাখতে হবে, এটা পরীক্ষায় দেয় যে কোন কোন আর কি জায়গার থেকে চিফ কমিশনারের কোন কোন প্রভিন্স থেকে ছিল, এটা পরীক্ষায় থাকে। তো দিল্লি, আজমির মেরাওয়ার, কুর্গ, আর হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান, এই 4টা চিফ কমিশনার প্রভিন্স। এখান থেকে 4 জন কিন্তু ছিল, দিয়ে টোটাল হয়ে গেল 389 জন। আর উইদিন ব্র্যাকেট যেটা বোল্ড করা আছে, এটাও জানতে হবে যে 292 রাজ্যগুলো থেকে, সেগুলো ব্রিটিশ রাজ্য থেকে। তো এর মধ্যে প্রধান যে দল, কংগ্রেস থেকে ছিল 208 জন, মুসলিম লীগ থেকে ছিল 73 জন, এবং আরও অনেক যে ছোট ছোট আরও দল ছিল সেখান থেকে ছিল। তো মেনলি পরীক্ষার জন্য দুটো ইম্পর্টেন্ট, কংগ্রেস থেকে কতজন ছিল এটা দেই, আর মুসলিম লীগ থেকে কতজন ছিল এটা দেই, 208 এবং 73। তাহলে এই পুরো ডিস্ট্রিবিউশনটা কিন্তু মনে রাখতে হবে। 389 সমান 292 + 93 + 4, এইভাবে কিন্তু জেনে রাখতে হবে। এবং 292-এর মধ্যে কংগ্রেসের 208 জন, মুসলিম লীগের 73 জন, খুব ইম্পর্টেন্ট। আর বাকিটা ছোট ছোট দলের ছিল। এরপরে হচ্ছে আফটার পার্টিশন, ভারত বিভাগের পরে, যে ভারত পাকিস্তান যেন ভাগটা হয়ে গেল, তখন সাম অফ দ্য মেম্বার্স, কিছু মেম্বার কোথায় চলে গেল? স্বাভাবিকভাবে পাকিস্তানে চলে গিয়েছিল। তাহলে টোটাল সংখ্যাটা কমে গিয়ে হয়েছিল 299। এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর অ্যানালাইসিসটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এখানে দেওয়া আছে, দেখবে যে এর মধ্যে 229 জন ছিল ব্রিটিশ প্রভিন্স থেকে, ব্রিটিশ শাসিত রাজ্য থেকে, এবং 70 জন ছিল নমিনেটেড ফ্রম প্রিন্সলি স্টেট। আর যেটা 93 জন ছিল এর আগে, সেটা 70 জন হয়ে গেল। আর যেটা ছিল 292 জন, সেটা হয়ে গেল 229 জন, 299 জন হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, দ্য ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সংবিধান সভার প্রথম
অস্থায়ী চেয়ারম্যান, যদি অস্থায়ী কথাটা যদি উল্লেখ থাকে টেম্পোরারি, তবেই হবে সচিন্দ্র সিনহা। আর অস্থায়ী কথা যদি উল্লেখ না থাকে, যদি বলে যে সংবিধান সভার প্রথম চেয়ারম্যানকে বা প্রথম সভাপতিকেই, তাহলে কিন্তু অবশ্যই রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে। যেটা পরের লাইন আছে, লেটার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল, এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছিল এইচ.সি. মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জি। হরেন্দ্র কুমার মুখার্জি। তো এইখানে একটা জিনিস, যে প্রথম টেম্পোরারি চেয়ারম্যান এই কারণে করা হয়েছিল, তার মূল কাজই ছিল একজন স্থায়ী চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বাছাই করা। একজন স্থায়ী প্রেসিডেন্ট যদি বাছাই করতে থাকে, ভোটাভুটির প্রয়োজন আছে। এখন ভোটাভুটিকে পরিচালনা করার জন্য অস্থায়ীভাবে একজনকে কিন্তু চেয়ারম্যান হতেই হবে। তো সেটাই ছিল সচ্চিদানন্দ সিনহা, বর্তমানে যা প্রোটেম স্পিকার, স্পিকারের নোটে তোমরা সেটা জানবে, সেই রকমই অস্থায়ী চেয়ারম্যান সচিন্দ্র সিনহা। এবং যদি বলে প্রথম চেয়ারম্যানকে, প্রেসিডেন্টকে বা সভাপতিকে, অবশ্যই রাজেন্দ্র প্রসাদ। এবং ভাইস প্রেসিডেন্টের পরীক্ষায় খুব একটা দেয় না, তবু জেনে রাখবে হরেন্দ্র কুমার বা এইচ.সি. মুখার্জি। আর কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, বাংলা হচ্ছে সাংবিধানিক উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ, বি.এন. রাও, নামটা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে অ্যাসেম্বলি ফার্স্ট মেট। এই সংবিধান সভার অধিবেশন প্রথম কখন বসেছিল? 9 ডিসেম্বর 1946। খুব ভালো করে মনে রাখতে হবে, 9 ডিসেম্বর 1946। এবং অধিবেশন শেষ হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, যেই দিনে সংবিধান কিন্তু গৃহীত হয়। অর্থাৎ সংবিধান তৈরির যে প্রক্রিয়া, সেটা শুরু হলো 1946 সালের 9 ডিসেম্বর এবং শেষ হচ্ছে যেদিন গৃহীত হচ্ছে সংবিধান 1949 সালের 26শে নভেম্বর। এই যে টোটাল দিন সংখ্যা করলে দাঁড়ায় এই 2 বছর 11 মাস 18 দিন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে। তো এই 2 বছর 11 মাস 18 দিন ভুলে গেলে ওই প্রথম আর শেষ ডেটটা জেনে থাকলেও কিন্তু নিজে থেকে ক্যালকুলেশন করা যাবে। 9 ডিসেম্বরটা ধরে 18 দিন। মুসলিম লীগ হ্যাড বয়কটেড দিস মিটিংস। এই মিটিংটা, প্রথম অধিবেশনটা বয়কট করেছিল, যোগ দেয়নি, সাইটিং দ্য ডিমান্ড ফর পার্টিশন। তখন তো ভাগ হয়নি, তো তাদের ভাগের পাকিস্তান তৈরির দাবির জন্য তারা কিন্তু বয়কট করেছিল। 13 ডিসেম্বর, অর্থাৎ 9 ডিসেম্বর শুরু হলো, তার 10, 11, 12, 13 4 দিনের দিন, বা 4 দিন, 9 তারিখ ধরলে 4 দিন পরে জওহরলাল নেহরু মুভ দ্য অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন একটা মিটিংয়ের যে নির্যাস বা মিটিংয়ের অবজেক্টিভ উদ্দেশ্যটা কি, এটা যেটা লেখা হয় সেটাকে বলা হয়, বা মিটিংয়ে কী কী আলোচনা হলো, কিসের উপর ভিত্তি করে আলোচনা হবে বা হলো, এটাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন। তো এই রেজলিউশনটা কিন্তু মুভ করেছিল, পেশ করেছিল কে? জওহরলাল নেহরু, 13 ডিসেম্বর। তো এই অবজেক্টিভ রেজলিউশনের কিন্তু প্রচুর গুরুত্ব আছে, কেননা বর্তমানে যেটা প্রিমবিল বা প্রস্তাবনা, আমরা ভারতের জনগণ বা উই দ্য পিপল অফ ইন্ডিয়া করে যেটা ভারতকে যে সার্বভৌম, সমাজতান্ত্রিক ইত্যাদি গণতান্ত্রিক, SSSDR, যেটা প্রিমবিলে তোমরা পড়বে যারা পড়োনি, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। যাই হোক, এই প্রস্তাবনায় কিন্তু অবজেক্টিভ রেজলিউশনটাই, এবং অবজেক্টিভ রেজলিউশনটাই কিন্তু প্রস্তাবনা আকারে পরবর্তীতে গৃহীত হয়ে যায়। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। 13 ডিসেম্বর মুভ হলো, কিন্তু তখনও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি। সেটা কবে হচ্ছে? 22শে জানুয়ারি, অর্থাৎ পরের মাস, এবং পরের মাস বলতে পরের সালও হয়ে গেল, 1947 সাল। তো মাঝের লাইনটা না পড়লেও হবে, এটা প্রয়োজন নয়, শুধু এই ডেটটা, যে রেজলিউশন ইউনানিমাসলি, মানে সর্বসম্মতিক্রমে পাস অ্যাডপ্ট গৃহীত হয়েছিল 22শে জানুয়ারি 1947 সাল, এবং ইট বিকেম দ্য প্রিম্বল, যেটা বলা হলো প্রস্তাবনা হয়ে গেছিল টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের। এরপরে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ অফ দ্য ইউনিয়ন অ্যাডপ্ট হয়েছিল 22শে জুলাই 1947, মুখস্থের বিষয়। এই নোটটা অ্যাকচুয়ালি মুখস্থেরই বিষয়। টাইম টেকেন বাই দ্য অ্যাসেম্বলি টু ফ্রেম দ্য কনস্টিটিউশন, আগেই বললাম সংবিধান তৈরি করতে কতদিন লেগেছিল, ওই ডেট হিসাব করতে হবে, যেটা দাঁড়াবে 2 বছর 11 মাস 18 দিন। মানি স্পেন্ড হয়েছিল তখনকার হিসেবে 64 লক্ষ টাকা। এটা খুব একটা পরীক্ষায় দেয় না, কিন্তু কতদিন লেগেছিল এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপরে 24শে জানুয়ারি ডেটটা গুরুত্বপূর্ণ। সেই দিনে দুটো জিনিস, এক হচ্ছে জনগণমন ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেম। এই জনগণমন অ্যাডপ্ট হয়েছিল জাতীয় স্তোত্র, অ্যানথেম হিসেবে, আর জাতীয় সঙ্গীত। আর আরও একটা জিনিস হয়েছিল 24শে জানুয়ারি, যেটা এখানে আছে, যে সিগনেচার, সই করেছিল কারা? মেম্বাররা, যারা মেম্বার ছিল সংবিধান সভার, তারা সংবিধানে আর কি সই করেছিল এই ডেটে, 24শে জানুয়ারি 1950। এটা মনে রাখতে হবে।
এরপরে আবার আগের পয়েন্টে আসি, ফাইনাল ডকুমেন্ট অর্থাৎ যে সংবিধানটা তৈরি হলো সেখানে কতগুলো পার্ট ছিল, কতগুলো আর্টিকেল ছিল এবং কতগুলো শিডিউল ছিল, এটা পরীক্ষাতে দেই যে অরিজিনাল কনস্টিটিউশনে। এবং আর্টিকেল মূল সংবিধানেরটাই কিন্তু বেশি দেয়, কেননা বর্তমানে আর্টিকেল বাড়তেই থাকে, যদিও সংখ্যাটা 395 আছে কিন্তু উপধারা করে বাড়তে থাকে। তো তখন পার্ট ছিল 22টি, মনে রাখতে হবে, বর্তমানে পার্ট 25টি, তখন 395, এখন 450 প্লাস হয়ে গেছে। শিডিউল ছিল 8টা, পরবর্তীতে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 4টা যোগ হয়, অর্থাৎ 12টি, এবং 12টা শিডিউল আলাদা করে পড়তেও হবে, যে শিডিউলে বিষয়বস্তুটা কি, কোন শিডিউলে কি আছে, আর কিছু না। এরপরে আছে অ্যাসেম্বলি হ্যাড মেট ফর 11 সেশনস, যে এই যে 2 বছর 11 মাস, প্রায় 3 বছরের মধ্যে তারা কতবার বসেছিল, কতবার অধিবেশন বসেছিল, 11 বার, কভারিং এ টোটাল অফ 165 ডেজ, 165 দিন, 165 দিন আর কি, 11টা অধিবেশন মিলে টোটাল 165 দিন। কোনো অধিবেশন 20 দিন ধরে চলে, 15 দিন, এইরকমভাবে আর কি। লাস্ট অধিবেশনটা 14 নভেম্বর থেকে 26 নভেম্বর, অর্থাৎ 13 দিন আর কি চলেছিল। এইভাবে টোটাল 11টা সেশন মিলে 165 ডে, যদিও এটা পরীক্ষাতে এখনো পর্যন্ত দেখা যায়নি আসতে, তবে কটা সেশন এটা খেয়াল রাখতে হবে। ড্রাফট ওয়াজ পাবলিশড, ড্রাফট খসড়া যেটা, মানে ফাইনাল ডকুমেন্ট নয়, ফাইনাল হওয়ার আগে একটা রাফলি সংবিধান বলা যেতে পারে, তো এটা পাবলিশ হয়েছিল 1948 সালে জানুয়ারি মাসে, প্রকাশ করে দেওয়া হয়েছিল সবাই যাতে দেখতে পায়, সাধারণ মানুষ, জনগণ। এবং কান্ট্রিজ পিপল, দেশবাসীকে আস্ট ফর মানে চাওয়া হয়েছিল, দেয়ার ফিডব্যাক, তাদের ফিডব্যাক কি, তাদের মতামত কি, অ্যান্ড ইনপুটস, তারা কিছু চাইছে কিনা যে অ্যাড হোক, এবং সময়সীমা দিয়েছিল 8 মাস, 8 মাসের মধ্যে জানাতে। দ্য লাস্ট সেশন ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল, লাস্ট সেশনটা হয়েছিল 14 থেকে 26 নভেম্বর, যেটা বলা হলো 1949 সালের, এবং সেই শেষের দিন অর্থাৎ 26 নভেম্বর কনস্টিটিউশন ওয়াজ পাসড অ্যান্ড অ্যাডপ্টেড, পাস হলো এবং গৃহীত হলো বাই দ্য অ্যাসেম্বলি। সেই ডেটটা লেখা আছে 26 নভেম্বর 1949, ব্র্যাকেটে লেখা আছে হুইচ ওয়াজ দ্য লাস্ট ডে অফ দ্য 11th সেশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সংবিধান সভার 11তম সেশনের শেষ দিন ছিল 26 নভেম্বর। এবং এই পয়েন্টটা আগে একবার বলা হলো যে অনারেবল মেম্বার্স, শ্রদ্ধেয় সদস্যরা, অ্যাপেন্ডেড দেয়ার সিগনেচার্স টু দ্য কনস্টিটিউশন অন 24 জানুয়ারি 1950, সই করেছিল 24 জানুয়ারি 1950, আর কেম ইন টু ফোর্স, তো অ্যাডপ্টেড হয়েছিল 26 নভেম্বর 1949, এবং কেম ইন টু ফোর্স বলবৎ হয়েছিল, অবশ্যই যেন ভুল না হয়, দেখতে হবে যেটা অ্যাডপ্ট বলেছে, পাস অথবা অ্যাডপ্ট বলেছে কিনা, এবং ইফেক্টিভ যদি বলে বা কেম ইন টু ফোর্স যদি বলে, তাহলে কিন্তু হবে 26 জানুয়ারি 1950। এই ডেটটাকে কিন্তু সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু স্বাধীনতার আগেই এটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। স্বাধীনতার পরে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হয় এবং এটা হয়ে যায় প্রজাতন্ত্র দিবস। তো এই গুরুত্বপূর্ণ দিনটিতে সংবিধান চালু করার জন্যই কিন্তু ওয়েট করা হয়েছিল। 26 নভেম্বর 1949 সালে গ্রহণ হলেও সংবিধানটা চালু হতে আর কিছুদিন ওয়েট করা হলো এই গুরুত্বপূর্ণ দিন থেকে চালু করার জন্যই। এই তথ্যটা জানা গেছে। এরপরে বিভিন্ন ডেটগুলো এখানে সাম আপ করা আছে রিভিশনের জন্য, খুব ভালো, যে মেট ফার্স্ট টাইম 9 ডিসেম্বর, অবজেক্টিভ রেজলিউশন মুভ হলো 13 ডিসেম্বর 1946, কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল 26 নভেম্বর 1949, সাইন বাই দ্য মেম্বার 24 জানুয়ারি 1950, কেম ইন টু ফোর্স এবং 26 জানুয়ারি 1950। প্রত্যেকটা ডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সংবিধান সভার মেম্বারদের নিয়ে কিন্তু বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল বিভিন্ন কাজের জন্য। তো সেই রকমই ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া কমিটি, এদের কাজ ছিল সংবিধানটাকে লেখা। তো এই কমিটির চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর, এবং বাকি যে মেম্বাররা ছিল এই 6 জন, একটু জেনে রাখতে হবে। এবং এটা মনে রাখার আমি একটা ক্লু বলি সবাইকে, যে KNNDS, আমি এটাকে উচ্চারণ করি কানন দাস, অর্থাৎ কে মানে কি, কে মুন্সি, এন দিয়ে দুটো, একটা এন গোপালাস্বামী আয়েঙ্গার, আর একটা হচ্ছে এন দিয়ে এন মাধব রাও, যেটা বিএল মিটার প্রথমে ছিল কিন্তু তাকে রিপ্লেস করে দিয়েছিল এন মাধব রাও, তার রিজাইনেশন অন হেলথ গ্রাউন্ডস, তার স্বাস্থ্য সংক্রান্ত কারণে সে রিজাইন করার ফলে। তাহলে এন গোপালস্বামী আয়েঙ্গার এবং এন মাধব রাও। আর ডি দিয়ে হচ্ছে ডিপি খৈতান, কিন্তু সে 1948 সালে মারা যায় এবং তার পরিবর্তে আসে টিটি কৃষ্ণমাচারী, প্রত্যেকটার নাম খেয়াল রাখতে হবে। আর এস দিয়ে হচ্ছে সাদুল্লাহ, এসটা মেলানোর জন্য এমটা নেওয়া হয়নি, মোহাম্মদ সাদুল্লাহ। তো এই কটার নাম কিন্তু
মনে রাখতে হবে। পরীক্ষাতে খুব বেশি যেটা দেয় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এটা কিন্তু পরীক্ষাতে বেশি দেয়। এছাড়া আরও যে অন্যান্য কমিটি, এর শুধুমাত্র চেয়ারম্যানগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তো রাজেন্দ্র প্রসাদ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে কটা আছে এটা এক জায়গায় করা আছে দেখে নিতে হবে। যে কমিটি অন দ্য রুলস অফ প্রসিডিওর, কমিটি কি সংক্রান্ত তার ডিটেলস জানার কোনো দরকার নেই, শুধু নাম আর চেয়ারম্যান। স্টিয়ারিং কমিটি, ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি, আর অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, এই কটা রাজেন্দ্র প্রসাদ। এরপরে হচ্ছে জওহরলাল নেহরু, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, স্টেটস কমিটি, জওহরলাল নেহরু। খেয়াল রাখতে হবে যে ইউনিয়ন থাকা মানেই কিন্তু জওহরলাল নেহরু হচ্ছে, এটা মনে রাখার একটা ক্লু হিসেবে বলা যেতে পারে। এরপরে আরও যে কমিটিগুলো আছে, ক্রিডেন্সিয়াল কমিটি, এটা হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। হাউস কমিটি বি পট্টভি সীতারামাইয়া। অর্ডার অফ দ্য বিজনেস কমিটি এ কে এম মুন্সি। কমিটি অন দ্য ফাংশনস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জি ভি মাভলঙ্কর, ফার্স্ট স্পিকার আর কি, জি ভি মাভলঙ্কর মনে রাখতে হবে, এটা লোকসভার ফার্স্ট স্পিকার। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া, এর কিন্তু সাব কমিটিও ছিল। তো মূল কমিটির চেয়ারম্যান ছিল বল্লভভাই প্যাটেল। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর ছিল বল্লভভাই প্যাটেল। আর এখানে বলা হলো মাইনরিটির সাব কমিটি হচ্ছে, তার চেয়ারম্যান ছিল এইচ.সি. হরেন্দ্র কুমার মুখার্জি, যে ভাইস প্রেসিডেন্ট হয়েছিল সংবিধান সভা। আর ফান্ডামেন্টাল রাইটের সাব কমিটির চেয়ারম্যান হচ্ছে জি ভি কৃপালিনী। তো এই নোটটা মূলত মুখস্থবিদ্যা, বেশ কয়েকবার রিভিশন দিতে হবে। এর সাথে এমসিকিউ তোমাদের সেট দেওয়া হবে, সেটা প্র্যাকটিস করবে। আর সফট কপিটা কিন্তু ভিডিওটা শোনার পর সফট কপি থেকে রিভিশনটা করবে।